হ্যাঁ। আনিল, হ্যাঁ বলুন। দাম পরিশোধ করে দিন। কত হয়েছে এসবের? জি 10,000 স্বর্ণ মুদ্রা। আপনার জলপরীর ব্যাংকে অ্যাকাউন্ট আছে? জি এসব ব্যবসা করার জন্য খুলতে হয়েছিল। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি। জি ধন্যবাদ, আবার আসবেন। অস্ত্রের দোকান থেকে বের হলাম। আপনি কি ডাকাতি করে আসছেন? কেন? 10,000 স্বর্ণমুদ্রা আপনাদের কাছে কোনো ব্যাপারই না। না, আসলে আমার দাদা এই গুপ্তধন থেকে কিছু নিয়ে আসছিলেন, আর সেটা দিয়েই আমাদের দিন চলছে, কিন্তু সেটাও ফুরিয়ে যাচ্ছে, যার জন্য আমরা যাচ্ছি বেশি করে নিয়ে আসতে। আচ্ছা, আপনার বন্ধুত্ব হলো কি করে এই মানবের সাথে? আর আপনি ওনাকে হুজুর কেন বলেন? আপনার কি মালিক উনি? আপনি তো খুব প্রশ্ন করেন। আমার জীবন বাঁচিয়েছিল উনি একদিন, তাই ওনাকে আমি হুজুর বলি, আর সেটার পর থেকেই আমাদের বন্ধুত্ব। একজন জলমানবের জীবন বাঁচানো একজন মানব, হাস্যকর লাগলো। হিসাবই তো আপনি। হ্যাঁ, একা থাকলে একটু হিসেবে হয়ে চলতেই হয়, না হলে হয় না। ভালো, ঠিক আছে দিব, চলুন। একটা গাড়ি নিয়ে আমরা পুরাতন জাদুঘরের উদ্দেশ্যে যাচ্ছি। পথে আমার উপর আন্ডারওয়ার্ল্ডের 5 জন সেনা হামলা করে। তাদেরকে কোনো রকমে মেরে আমরা জাদুঘরে পৌঁছে গেলাম। অনেক পুরাতন একটা জাদুঘর, দেখলেই ভয় করে। সব জায়গায় জলপরি, আকাশপরীর ভাস্কর্য। মানুষ জায়গাটাকে কল্পনার রাজ্য বললেও এখানে সব কিছু কিন্তু বিষয় সত্যি। এখানে যে সমস্ত গল্প আছে এক একটা রাজ্য নিয়ে সবগুলোই সত্যি, কিন্তু মানুষেরা সব কল্পনা ভাবে, কাল্পনিক বানিয়ে দিয়েছে সব কিছুকে। হ্যাঁ, এখানে ব্যাপারে অনেকবার শুনেছি, কিন্তু প্রথমবার আসতে পেরে খুব ভালো লাগছে। এখানে কি গার্ডরা থাকে না? ডাকে, বাট রাতে থাকে না, কারণ রাতে অদ্ভুত অদ্ভুত জিনিস হয় এখানে। সব মূর্তি জীবন্ত হয়ে যায়, তাই তো? না, তাহলে এই আজকেই দেখতে পারবা। মনে হচ্ছে চাঁদ ঢেকে গেছে, এখন দরজাটা খুলবে। হঠাৎ একটা বিকট আওয়াজ হলো। ভিতরের একপাশের দেওয়াল হতে শব্দ আসতে লাগলো। আওয়াজ হলো কিসের? তাহলে দেরি করা উচিত হবে না, আজকেই পূর্ণিমা শেষ হবে, আমাদের চাঁদ দেখার অপেক্ষা করতে হবে। এটা দানবদের আওয়াজ ছিল। এখন কি করব আমরা? কি করব মানে? এদিকে আমার কাছে হাত দাও। কেন? দিতে বলছি তাই। নীলা আমার হাতে নিয়ে ওর হাতে থাকা ছোট একটা চাকু দিয়ে আমার হাতটা কেটে দিল। চুপ চুপ করে রক্ত পড়ছে। এটা কি হলো? আমার হাত কাটলেন কেন? তাছাড়া উপায় নেই। কেন, মানবের রক্ত ছাড়া এই দেওয়াল খুলবে না? তাই বলে আমার রক্ত? বেশি কথা না বলে দেওয়ালটায় হাত রাখুন। বেশি দেরি করলে রক্ত বের হয়ে আপনি মারাও যেতে পারেন। আনিল, শান্ত হন, কিছুই হয় নাই আমার। আমি দেওয়ালে রক্তমাখা হাত দেওয়ার সাথে সাথেই দেওয়াল 2 ভাগ হয়ে গেল, একটা রাস্তা হয়ে গেল। নিন, হাতটা দিন এখন আমার কাছে। আবারও কি কাটবেন? না, দিন তো। নিন। নীলা ওর জামার একটা অংশ ছিঁড়ে আমার হাত বেঁধে দিতে লাগলো। মেয়েটার মধ্যে সত্যিই অনেক মায়া, কিন্তু অনেক অদ্ভুত মেয়েটা। কখন কোন সময় কি করে বুঝতেই পারছি না। হাত বেঁধে দেওয়ার পরে চলুন, বেশি সময় দেওয়াল খোলা থাকবে না। চলুন। আমি আর আনিল সামনাসামনি হাঁটতে থাকলাম, নীলা পিছনে। হুজুর, আমার কিন্তু এই মেয়েটার কাজকর্মে অনেক সন্দেহ হচ্ছে। কেন? দেখছেন না কত অদ্ভুত, আর সেই সব বিষয়ে ও জানে। এত কিছুর খোঁজ কোথায় পেল? হয়তো আমাদের সামনে সমস্যা হতে পারে ওর জন্য। হয়তো। ও যেহেতু অনেক কিছু জানে, আমাদের সাহায্য হবে ওর দ্বারা। আর ও অর্ধেক পরি, সামনে আমাদের বিপদে রক্ষা করতে পারবে ও। আর দেখছেন তো, অনেক সুন্দর তীর চালাতে পারে ও। দেখলাম তো।
আমাদের গন্তব্য ওর কাছে গোপন রাখলেই হবে। একবার আমাদের প্রাপ্য জিনিসটা পেয়ে যাই, তারপর ও ওর জায়গায়, আমরা আমাদের। কিন্তু আর কোনো কথা না বলাই ভালো, হয়তো কিছু শুনে ফেলতে পারে। হ্যাঁ চলুন, আমরা দানবের দুনিয়ায় চলে আসছি। এত সুন্দর হবে দানবের দুনিয়া, সেটা ধারণাই করি নাই। কেন, আপনি আসেননি আগে কখনো? না, তাহলে এত কিছু জানেন? আমি বলেছিলাম না, আমার আম্মা এসেছিল একবার, তার থেকেই শুনেছিলাম কোথায় কি করতে হয়। ও, তবে আপনাকে সাবধান থাকতে হবে, এখানে দানবরা মানুষদের প্রবেশ করতেই দেয় না। ওরা যদি বুঝে যায় আপনি মানুষ, তাহলে আপনাকে মেরেও ফেলতে পারে। সেটার ভয় আপনাকে পেতে হবে না, আমরা দানবদের দুনিয়া যাওয়ার অনুমতির আগে থেকেই নিয়ে এসেছি। সেটা কিভাবে? কোনো একভাবে এনেছি। ও, তাহলে আর কি, চলুন যাওয়া যাক। চলুন। আমরা দানব রাজ্যে ঢুকে গেলাম। সুন্দর বলতে অনেক সুন্দর এই দানব রাজ্য, কিন্তু সমস্যা হলো সবকিছু আমাদের থেকেও 30 গুণ বড়। আগে শুনেছি এরা আরো বড় ছিল, কিন্তু আমাদের মতো এখন এরাও খাটো হয়ে গেছে, এদেরও আয়ু কমে গেছে আগের তুলনায়। যাই হোক, আমাদের যেতে হবে সেই তালওয়ালা দানবের কাছে। এই তালা শুধু তার বংশের লোকেরাই এরকম তালা বানাতে পারে। আমরা তার কাছে চলে আসলাম। একটা গাড়ি পাঠিয়ে দিয়েছে এখানের রাজা, তার সাথে অনেক আগেই কথা হয়েছে আমাদের, শুধু দেখা করতে পারলাম না নীলার জন্য। আচ্ছা, এই গাড়িটাকে তো মনে হচ্ছে এখানে রাজপ্রাসাদের গাড়ি, যার জন্য সব দানবরা আমাদের রাজ অতিথি মনে করে সম্মান দেখাচ্ছে। আপনারা হয়তো কোনো রাজ্যের রাজদরবারের কেউ। আরে না। দেখুন, আমাকে বলদ বানাবেন না। আরে আপনি তো আসলেই বলদ। আপনি যে সেদিন অনিলকে নিয়ে নিচের দুনিয়ার সেনা কক্ষে ঢুকেছিলেন, অনিল খুঁজতেছিলেন সেই নকশা, আর সাথে সাথে আকাশপরীদের বার্তা পাঠানোর একটা খামও পেয়ে গিয়েছিলেন। সেখানে রাজার দেওয়া একটা সিলও ছিল। সে শুধু সেখানে লিখে দিয়েছিল আমাদের রাজ্য থেকে 3 জন আসবে এখানে, তাদের একটা কাজে, আর আপনাদের সাহায্য দরকার। ও, তাই তো বলি, তার রাজদরবারের লোকজন ছাড়া কাউকে সাহায্য করে না শুনেছিলাম, এর জন্যই তো আমাদের সাহায্য করছে। নিন, আপনাদের গন্তব্যে চলে আসছে। ধন্যবাদ। তবে এই বিশাল গাড়ি থেকে আমাদের একটু তাড়াতাড়ি নামিয়ে দিলে ভালো হতো। আমি নামিয়ে দিচ্ছি। দানবটি আমাদের নামিয়ে দিল। আমরা চলে আসলাম সেই দানবটির বাসার সামনে। বিরাট একটা বাড়ি, উপরে তাকিয়ে শেষ দেখা যায় না। যাই হোক, জোরে ডাক দিতে শুরু করলাম। কে ডাকছে আমাকে? আমরা। এ কি 3 জন মানব সন্তান এখানে? কত বড় সাহস তোদের! আমরা কোনো মানব সন্তান নই, আমাদের বার্তা তো মনে হয় পেয়েই গেছেন। ও, তাহলে আপনারা জলপুরি থেকে এসেছেন? হ্যাঁ। আসুন আসুন, বসুন। আমি বেশি কথা বলবো না, কারণ এসব বিষয়ে গোপন রাখতে হবে। অন্য দানবরা যদি শোনে আপনারা হারকিউমাসের গুপ্তদানের নকশার লক খুলতে এসেছেন, তাহলে আপনাদের এখান থেকে কেউ বাঁচাতে পারবে না। আপনি তাড়াতাড়ি আমাদের নকশাটা খুলে দিন। হ্যাঁ, কিন্তু আমার 3টা প্রশ্নের জবাব দিতে হবে তোমাকে, যদি খুলে নিতে চাও লকটা। এটা আবার কেমন কথা? এটা আমি ইচ্ছে করে জিজ্ঞাসা করছি না, এটা হারকিউমাসের ইচ্ছা ছিল। তিনি এই 3টা প্রশ্ন আমার পূর্বপুরুষের কাছেই দিয়ে গিয়েছিলেন। ঠিক আছে, বলুন আপনার প্রশ্ন। পৃথিবীতে এমন কয়টা জায়গা আছে যেখানে চাঁদের মহাকর্ষণ বলের মতো? এটা কেমন প্রশ্ন? এমন প্রশ্ন তো আগে কখনো শুনিনি। পরের প্রশ্ন, কিভাবে হারকিউমাস মানুষ থেকে মহাজাগতিক রাজা হয়েছেন? এটা তো আনিল বলতে পারবেন। সরি হুজুর, তবে এই প্রশ্নের উত্তর সবার আছে অজানা। আচ্ছা, পরের প্রশ্ন কি? এটাই শেষ প্রশ্ন। মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষ আছে, তারা কারা? 2টা প্রশ্ন তো আমার অজানা, কারণ একটা পৃথিবী নিয়ে আর একটা বিষয় হলো হারকিউমাস রাজাকে নিয়ে। তবে মানুষের এটা তো উত্তর দিতে পারি। এই নকশার উপরে হাত রেখে যে কোনো 2টা প্রশ্নের উত্তর দিতে পারলেই এটা লক এমনি এমনি খুলে যাবে। ও ধন্যবাদ আপনাকে। হঠাৎই দানবের দরজায় করাঘাত হলো। দানব দরজার ফুটো দিয়ে বাইরে তাকালো। আমাদের সেনার সাথে নিচের দুনিয়ার সেনাও এসেছে বাইরে। তার মানে তারা বুঝে গিয়েছে আমরা এখানে আছি, আমাদের বের হতে হবে এখান থেকে। তোমরা কোনো চিন্তা করো না, সবাই এই দরজা দিয়ে ঢুকো, দেখবা মানুষের দুনিয়ায় চলে যাবা। আর 2টা প্রশ্নের উত্তর দিতে পারলেই খুলে যাবে ওইটা। আপনাকে আমাদের সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা ঢুকলাম সেই দরজা দিয়ে, হাঁটতেছিলাম, সামনে একটা দরজা আসলো, দরজাটা খুললাম, একটা লাইব্রেরির মধ্যে চলে আসলাম। যাই হোক,
এখানে আসলাম, আমাদের প্রশ্নের জবাব এখানেই পেয়ে যাব। আমাদের শুধু পৃথিবীর বিষয়ক কিছু বই লাগবে। চাঁদের মতো অবস্থা কোথায় আছে? অনেকগুলো বই দেখলাম, তারপরেও পেলাম না কিছুই। আচ্ছা, চেষ্টা তো করা চাই। হাত দিলাম নকশাটায়। মানুষ দুই রকমের। আচ্ছা, রাজা হারকিউমাস রাজা ছিলেন? আমিও তো। আমাকে তার মতো ভাবতে হবে। মানুষ কেমন হতে পারে? হ্যাঁ, মানুষ এক শ্রেণীর, যারা সবসময় ক্ষমতার লোভী হয়ে থাকে, যারা নিজের পোস্টে থাকলে সবসময় উপরে যাওয়ার লোভ করে, তারা ক্ষমতা পাওয়ার লোভে সব কিছুই করতে পারবে। আর এক শ্রেণী আছে যারা স্বার্থ নিয়ে থাকে, নিজের পাশে কোনো মানুষ বিপদ দেখলেও এরা সাহায্য করতে এগিয়ে আসে না, বরং নিজের কিভাবে স্বার্থ রক্ষা হবে সেটা নিয়েই ভেবে থাকে। দেখুন, লকটা খুলে গেছে, তার মানে উত্তর সঠিক হয়েছে। আমি তো ধারণা করলাম আর সঠিক হয়ে গেল। তাহলে পরের দুইটা কি হতে পারে? আচ্ছা, এমন জায়গা যেটার কথা হারকিউমাস বলে গেছেন, তাই না? আচ্ছা, এমন কোন জায়গা আছে যেখানে রাজা হারকিউমাস বেশি সময় থাকতে পছন্দ করতেন? সেটা তো নিচের দুনিয়ায় ছিল, যেটা তার যোগ্য করার ছিল। তাহলে সেটাই উত্তর হবে। পৃথিবীর মধ্যে চাঁদের ন্যায় জায়গা হলো নিচের দুনিয়া। প্রশ্নের জবাব দেওয়ার সাথে সাথে এই লকটাও খুলে গেল। ভিতর থেকে একটা কাগজ বের করলাম। একটা এলাকার নকশা মনে হচ্ছে, কিন্তু এটা কোথায় কিছুই মাথায় ঢুকছে না। আনিল, নকশাটা কোথাকার হতে পারে? আমরা তো দেখে মনে হচ্ছে জায়গাটা পানির নিচে কোথাও। আপনাদের মাথায় কি এটুকু বুদ্ধি নাই? দেখছেন না এখানে উটের ছবি আঁকা, মানে এটা হয়তো একটা মরুভূমি। হয়তো, কিন্তু এটা কোথায় হতে পারে? সেটাই তো আমাদের বার করতে হবে। কিন্তু কিভাবে বের করব আমরা এটা কোথায়? জায়গাটা আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। কোথায় যেন ঠিক এমন একটাই ম্যাপ আমি দেখেছি, কিন্তু মনে পড়ছে না। মনে করার চেষ্টা করুন হুজুর, কোথায়? আচ্ছা নীলা, আমাকে কি একটা মোবাইল ফোন এনে দিতে পারবেন যেটা ইন্টারনেট অ্যাক্সেস করা? কোথায় মনে করেন? হ্যাঁ দেখি, এই লাইব্রেরি কারোর কাছ থেকে পাই কিনা। নীলা আমাকে একটা মোবাইল ফোন এনে দিল। আমি একটু খুঁজতে থাকলাম। হ্যাঁ, পেয়ে গেছি। এর আগে আমি জলপুরের উপরে একটা আর্টিকেল পড়েছিলাম উইকিপিডিয়াতে। সেখানেই এমন একটা মরুভূমির ম্যাপ দেওয়া ছিল। জায়গাটা তো ভারতের রাজস্থান। সেটা তো এখান থেকে অনেক দূর। কিছু কি পেলেন? পেয়েছি। কোথায় জায়গাটা? ভারত। এত দূর? আমরা তাড়াতাড়ি এই সুইজারল্যান্ড থেকে ওইখানে যাব কিভাবে? আসলে আমরা এখন আর সুইজারল্যান্ডে নেই। মানে? এটা লন্ডনের বুক লাইব্রেরি। মানে দানব আমাদের লন্ডনে পাঠিয়ে দিয়েছে? হ্যাঁ, সবচেয়ে তাড়াতাড়ি ভারত যাওয়ার রাস্তা হবে প্লেনে। সেটাই নয়, তার চেয়ে সহজ রাস্তা দিয়ে আমরা যাব। তার চেয়ে সহজ তো দেখি না। আছে, আগে আমরা বের হই, তারপর না হয় দেখানো যাবে। তিনজন নকশাটা নিয়ে বের হলাম বাইরে। এই আন্ডারওয়ার্ল্ডের সেনারা কি আমাদের পিছু ছাড়বে না? এখানেও চলে আসছে। আমাদের তো ভয়ের কিছু নেই, চলুন ঝাঁপিয়ে পড়ি। দেখুন, এটা ঝাঁপিয়ে পড়ার সময় না। আপনি এখন ওদের 10 জনকে মারবেন, ওরা পরে দেখবেন ওরা 20 জন আসছে। হ্যাঁ হুজুর, উনি ঠিকই বলছেন, আমাদের এখান থেকে পালাতে হবে। ওকে, চলুন। ভিতরে ঢুকে লাইব্রেরির পিছনের দরজা দিয়ে বের হয়। দৌড়ে একটা গাড়ি নিলাম, তারপর সেখান থেকে সোজা সমুদ্রের পাড়ে আসতে লাগলাম। আমাদের তো মনে হয় না এই নকশাটার জন্য শুধু তারা আমাদের পিছনে পড়েছে, ব্যাপার হয়তো অন্য কিছু হবে। আমারও সেটাই মনে হচ্ছে। এই নকশার ব্যাপারে তারা হয়তো কিছুই জানে না। সব নকশাগুলো বিক্রি হওয়ার পর ওইখানেই থাকে। সেখান থেকে অনেক নকশা চুরি হয়ে, শুধু যে এটার জন্য তারা আমাদের পেছনে পড়বে এমন তো না। আর তারা আমাদের পিছনে আসছে, তারা বুঝতেছে কিভাবে আমরা কখন কোথায় আছি। আমরা তো এই মায়াপুরীর উপর প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, হয়তো ওই আমাদের অবস্থান ওদেরকে বলে দিচ্ছে। দেখুন, আমি এমন কিছুই করি নাই। যদি করতামই তাহলে আপনাদেরকে কেন বাঁচাচ্ছি বলুন? দেখুন, আপনি হয়তো অনেকটা রহস্য আমাদের থেকে লুকাচ্ছেন। আপনি বিনা ভয়ে আমাদের বলে দিতে পারেন। দেখুন, আমি কিছুই লুকোচ্ছি না। আমরা পৌঁছে গেলাম একটা ব্রিজের উপর, পাশেই সমুদ্রের পানি। দেখুন, ভালো ভালোই বলছি, বলে দেন, না হলে কিন্তু আমরা অন্য কোনো উপায় ব্যবহার করব। দেখুন, আমি সত্যি বলছি। ওকে, আমরা সত্যি বলবো। আমি নীলাকে ধাক্কা দিলাম, সে পানির মধ্যে পড়ে গেল। অনেকটা ভয় পেয়েছে। নকশাটা আগে ব্যাগে রেখে আমি আর অনিলও লাফ দিলাম। আমাকে বাঁচান প্লিজ, আমি সাঁতার কাটতে পারি না। আনিল। হুজুর। আনিল একটা শীষ দিল, 3টা ডলফিন চলে আসলো। 3টা ডলফিন আমাদের 3 জনকে তাদের পিঠে নিয়ে নিল। নীলাকে দেখে বোঝা যাচ্ছে ও অনেক ভয় পায় এই পানি দেখে। এখন সেই অবস্থা, এখন বলতে থাকো, না হলে আনিল এই ডলফিনকে নিচে যেতে বলবে। আর নিচে গেলে কি হবে সেটা ভালো করেই জানেন হয়তো। এটা করবেন না। সরে করেন।
ওরা সবাই আমার জন্য আসছে, শুধু ওরা না, আমাকে না পেলে আরও অনেকে আসবে। কেন, কি করেছেন আপনি? আমি নিচের দুনিয়ার রাজকন্যা নীলানিথি। কি? হ্যাঁ, আমার বাবা আমাকে বিয়ে জোর করে দিচ্ছিলেন। আমি তো এখন বিয়ে করতেই চাইনি, তাও আমার নাকি বয়স হয়েছে, আমাকে নাকি বিয়ে করতেই হবে। আর বিয়েটাও আমার মনের মতো কাউকে করতে পারবো না, তাই তো আপনার সাথে পালাতে চাচ্ছি আমি। কি, আপনি আমাদের সাথে পালিয়ে এসেছেন? আপনি কিন্তু কাজটা ঠিক করেননি, সেটা আমাকে বোঝাতে হবে না। হুজুর, আমরা আর ওনাকে সাথে নিয়ে আমাদের বিপদ বাড়াতে পারবো না, ওনাকে ওনার মতো ছেড়ে দিন। আনিল, ওনাকে কি সাথে নেওয়া যায় না? সে হলো একজন রাজকুমারী, তাকে সাথে করে নিয়ে গেলে আমাদেরকে তাকে অপহরণ করার দোষে ফাঁসিয়ে দেওয়া হবে। আনিল, এত দূর যেহেতু এসেছি, একবার আমাদের গন্তব্যে পৌঁছাতে পারলে আর কোনো ভয় থাকবে না আমাদের। সেটা তো জানি, কিন্তু এতে তো তাদের সাথে যুদ্ধ করার সমান হয়ে যাবে। দেখুন, আমাকে আপনাদের সাথে না নিয়ে গেলে আমি বাবার কাছে গিয়ে বলবো আপনারা আমাকে অপহরণ করে নিয়ে গেছেন, তখন দেখব কিভাবে গুপ্তধন পান আপনারা। দেখুন, ঠিক আছে, আপনাকে আমরা নিয়ে যাব, কিন্তু দেখছেন তো আপনার জন্য তারা আমাদেরকে খুঁজে বের করেছে। ঠিক আছে, চলুন আমাদের সাথে। কখনো তো বসেননি, তাই না? খুব ভয় লাগছে, যদি পড়ে যায়। তাহলে এক কাজ করেন, আপনি আমাদের পিছনে বসুন, আমাকে জড়িয়ে ধরেন শক্ত করে, দেখবেন পারবেন। নীলা আমার পিছে বসে আমাকে জড়িয়ে ধরলো। যেহেতু ডলফিনটা অনেক বড়, তাই বসতে সমস্যা হলো না। তাহলে চলুন যাওয়া যাক। চলুন। ডলফিন তার পুরো শক্তিতে চলতে থাকলো। পানির উপর দিয়ে একবার আবার পানির নিচে যাচ্ছে, উপরেই বেশিক্ষণ থাকছে, তাই নীলার বেশি সমস্যা হচ্ছে না, কিন্তু ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এমন সুন্দর একটা রাইড পাবো ভাবতেই পারিনি। নিজেকে খুব ধন্য মনে হচ্ছে। নীলা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কি ভয় লাগছে? হ্যাঁ, অনেক। ভয়ের কিছুই নাই, আমাকে শক্ত করে ধরে বসুন। আর কত শক্ত করে ধরবো? বসে থাকুন। আপনাদের সাথে আমার আশাই ভুল হয়েছে। এখনো সময় আছে, চলে যান আপনি। আপনার তো আর গুপ্তধনের ভাগ লাগবে না। না, কিন্তু আমি আমার জীবনটা একটা অ্যাডভেঞ্চার করতে চাই। আমাকে যদি নিজের পছন্দ মতো ছেলে পছন্দ না করতে দেয়, অন্তত এই কাজটা আমার করতেই হবে। সময় হলে আমি ঠিকই বিয়ে করে নেব, কিন্তু আমাকে রাজপ্রাসাদ থেকে বের হতেই দেয় না। ও, এত কিছু কিভাবে চিনলেন? অনেক দুঃখময় কাহিনী। হ্যাঁ, কিন্তু রাজা আমাকে তার মেয়ের মতোই ভালোবাসে। আমি যখন 8 বছরের হই, আমার আম্মা মারা যান। ও, আমি দুঃখিত আপনাকে এসব কথা মনে করে দেওয়ার জন্য। আরে না, বাদ দিন তো সব কথা। আপনাকে যেমন ভেবেছি, আপনি তার চেয়েও অনেক ভালো। হ্যাঁ, সেটা বলতে পারেন। আর কতক্ষণ লাগবে আমাদের? আর 1 ঘন্টা লাগবে। অনেক তাড়াতাড়ি পৌঁছে গেলাম আমরা পৌঁছে গেলাম একটা সমুদ্র সৈকতের পাশে। দেখে তো মনে হচ্ছে জায়গাটা গোয়া। এখান থেকে আমাদের রাজস্থান যেতে হবে। এখান থেকে আমরা কিভাবে যাব? আমরা এখান থেকে গাড়ি অথবা প্লেনে যেতে পারি। সেটার জন্য অনেক সময় লেগে যাবে। আমার এখানে একজন লোক থাকার কথা, তাকে আমি আমার ফোন দিচ্ছি। সেনাপতি আমাকে এর আগে যে ফোন দিয়েছিল সেটা দিয়ে ফোন দিল। 10 মিনিট পরই পানি থেকে একটা জল মানব উঠলো। অন্য সবাই তো মানুষই ভাবছে, কিন্তু আমরাই বুঝেছি সে কে। জনাব, কিভাবে সাহায্য করতে পারি? আমাদের এখান থেকে রাজস্থান যেতে হবে। সবচেয়ে সহজ রাস্তা কোনটা হবে? হুজুর, সবচেয়ে সহজ বলতে একটা সুড়ঙ্গ রয়েছে, সেখান দিয়ে গেলে 1 ঘন্টা লাগবে। সেটা পুরনো ট্রেনের রাস্তা, ছোট ট্রেন আছে, আপনারা খুব তাড়াতাড়ি যেতে পারবেন। তাহলে আমাদের জায়গাটা দেখান। আমার সাথে চলুন। ওর সাথে যেতে লাগলাম। কি উনিও আপনাকে হুজুর বলতেছে? জানি, জলমানবরা মনে হয় এমনই, মানুষ দেখলেই হুজুর বলে। আমার তো সেটা মনে হয় না, ওটাও মনে হয় ওই যে আনিনের লোক, সে আপনাকে হুজুর বলে, তাই উনিও আপনাকে হুজুর বলে। বাবা, আপনি তো খুব বুদ্ধিমান। আমি ভাবতেই পারি নাই এত বুদ্ধিমান আপনি হবেন। সেটা তো আমি আগে থেকেই। পৌঁছে গেলাম নির্দিষ্ট জায়গায়। এখান থেকে আমাদেরকে যেতে হবে সোজা রাজস্থান, কিন্তু সেটা হলো কোথায়? নিচের দুনিয়ার সৈন্যরা আমাদের চারপাশ থেকে ঘিরে ধরলো। আমাদের বের হওয়ার কোনো রাস্তাই নেই। আমরা যে কিছু করব তার আগেই তারা একটা মেশিনে কি যেন করলো, আর আমার সাথে সাথে নিচের দুনিয়ায় চলে আসলাম। মনে হচ্ছে এইটা টেলিপোর্টার মেশিন ছিল। আনিল, এরা তো আমাদের চারপাশ থেকে ঘিরে ধরেছে। হ্যাঁ হুজুর, দেখতে পেরেছি আমিও। এখন আপনারা কি করবেন? কিছু করার নেই, আমাদের আত্মসমর্পণ করতে হবে। তার চেয়ে ভালো কোনো বুদ্ধি নেই?
তাদের এত আধুনিক অস্ত্রের কাছে আমাদের কোনো পরিকল্পনাই কাজ করবে না। আমার জন্য আপনাদের এত কিছু হলো, আমাকে মাফ করবেন। আমি আগেই বলেছিলাম হুজুর, ওনাকে ছেড়ে দিন। ওনার জন্যই হলো এত কিছু, এখন তো পরিচয় দিতেই হবে। আমাদের দুজনের হাত বেঁধে রাজপ্রাসাদে রাজার কাছে নিয়ে আসলো। নীলাকে নিয়ে বসানো হলো রাজার পাশে। রাজাকে দেখে আমার খুব হাসি পাচ্ছিল, একদম কার্টুন টাইপের রাজা। তোমাদের সাহস হলো কিভাবে রাজকন্যাকে নিয়ে পালানোর? আমরা চুপ, পরিচয় দাও তোমাদের। আমি অনিল হিসরাজ, জলপরীর প্রধান সেনাপতি, আর উনি জলপরীর রাজা দ্বিতীয় হিলারাস। একজন মানব জলপুরী রাজা, শুনে হাস্যকর মনে হচ্ছে। আমাদের পূর্ব রাজা হারকিউলাস ও মানব ছিলেন, তিনি যদি রাজা হতে পারেন আর আমাদের রাজা হিউলাসের সর্বশক্তি যদি ওনার মাঝে থাকে, তাহলে উনি কোনো রাজা হতে পারেন না। তাহলে হিরোরাস এই পিচ্চি ছেলের জন্য নিজের জীবন ত্যাগ করেছিল? এই পিসি ছেলে না, আমাদের এই রাজার জন্য। যতই যাই হোক, আপনারা অপরাধ করেছেন, যেটা শাস্তি আপনাদের পেতে হবে। বাবা, আমি ওনার সাথে পালিয়ে গিয়েছিলাম, ওনাদের কোনো দোষ নেই। বেশ, রাজকন্যা যখন নিজে স্বীকার করলো যে সে নিজেই পালিয়ে এসেছে, তাই আপনাদের শাস্তি থেকে মুক্ত দেওয়া হলো। কিন্তু যেহেতু আপনারা অপরাধ করেছেন আর এতে আমার সম্মানহানি হয়েছে, তাই আপনাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ শুনি? কালকে আমাদের রাজ্যে গেলেও ঘোর অনুষ্ঠান হবে। সেখানে আপনাদেরকে একজনের সাথে লড়াই করতে হবে। যদি জিতে যান তাহলে আপনারা এখান থেকে সম্মানে যেতে পারবেন, আর যদি হেরে যান তাহলে বন্দি থাকতে হবে আমাদের জেলখানায়। হ্যাঁ, আমি রাজি। ঠিক আছে, তাহলে আজকের জন্য আপনারা আমাদের অতিথি। সেনাপতি, ওনাদেরকে তুমি অতিথির রুমে রেখে আসুন। জি হুজুর। আমরা চলে আসলাম একটা বিশাল রুমে, অনেক সুন্দর একটা ঘর, ভালো লাগছে। হুজুর, আপনি কি পারবেন নাকি আমরা যুদ্ধের ঘোষণা করব? আপনি যে প্রশিক্ষণ আমাকে দিয়েছেন এতে তো মনে হচ্ছে পারবই, আর দেখা যাক কি হয় কালকে। যার সাথে কালকে লড়াই করবেন সে সব দিক দিয়েই শক্তিশালী, তাকে হারানো কোনো দিক দিয়ে আপনাদের পক্ষে সম্ভব হবে না। আপনি দেখেন, আপনি এমনিতেই আমাদের অনেক বিপদে ফেলেছেন, এখন যান, না হলে আরও বিপদে পড়বো আমরা। কিন্তু আমি শুধু বলতে আসছি, পানি আপনাদের অস্ত্র হবে, কারণ যার সাথে আপনি লড়বেন সে হলো আমাদের এখানে সেনাপতি। সে একজন জিন, কিন্তু পানিতে খুবই ভয় পায়। অনেক সাহায্যই করেছেন আমাদের, আর আপনার সাহায্যের আমাদের দরকার হবে না। আপনি যেতে পারেন এখন। দেখুন, এই লড়াইতে হেরে যাবেন সেটা আমি চাই না, কারণ দেখুন, আপনি প্লিজ চলে যান, এখন রাগ আমারও হচ্ছে আপনার উপরে। ঠিক আছে, যাচ্ছি। আনিল, এবার বলুন কাল কি করা যায়? দেখুন, আপনার সব প্রশিক্ষণের পর এখনও কোনো রণক্ষেত্র পাঠানো হয়নি। এবার সময় হয়ে গেছে। হ্যাঁ, তবে নিম্নতর থেকে উপরে যেতে হয়, কিন্তু আপনি সোজাসুজি একদম উপরে চলে এসেছেন। এখন আপনার উপরেই ভরসা, আমরা এখান থেকে যেতে পারবো কি পারবো না। ওকে, তাহলে কালকেই দেখা যাবে কি হয়। সুন্দর একটা ঘুম দিলাম, সকাল সকাল উঠতেই হলো। আমাদের ডাক দিয়ে নিয়ে গেল একজন সৈনিক। আনিলের সাথে বের হলাম। একটা ছোট কক্ষে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করে আমাদের নিয়ে আসা হলো একটা, দেখে মনে হচ্ছিল স্টেডিয়াম। হ্যাঁ, কিন্তু এখানে মারামারি করা হয়, সুন্দরই লাগছে। ভিতরে দেখছি মারামারি শুরু হয়ে গেছে। আমি আমাদের সাথে থাকা সৈনিককে জিজ্ঞেস করলাম, এত আয়োজন কেন করা হয়েছে? কোনো কথাই বলছে না। আমিও আর জিজ্ঞাসা করলাম না। দেখলাম সেনাপতিকে মারামারি করতে। তার দুটো পাখা বের করে সে নিষ্ঠুরভাবে যুদ্ধ করছে, যতক্ষণ না অপর পক্ষ হার স্বীকার করছে। ভয় পাচ্ছি তার আচরণ দেখে, কোনো মায়া দেখাচ্ছে না। আমাকে তো একটা পাখার ঝাপটা দিলেই আমি উড়ে যাব, আর আমি কিনা তার বিরুদ্ধে লড়তে পারি? কিন্তু কিছুই তো করার নাই এখানে। আমাদের এখান থেকে বের হতে হলে লড়তেই হবে। তাই বেশি কিছু না ভেবে প্রস্তুত হতে লাগলাম। আমাকে অস্ত্র সিলেক্ট করতে বলল। আমি দুটো তলোয়ার নিলাম। আজকে হয়তো আমার দিন শেষ হয়ে যাবে। আল্লাহ, তুমি রক্ষা করো। আমি নেমে গেলাম, চলে আসলাম সেনাপতির সামনে। একটু আগেই সে গুনে গুনে 6 জনকে ক্ষত বিক্ষত করেছে। তারা মানুষ ছিল না, তাই হয়তো বেঁচে গেছে, কিন্তু আমি তো মরে যাব মনে হয়। আনিল তো শুধু বলে মহান রাজার শক্তি আমার শরীরের আজকে কাজ করলেই হলো। আপনি তো মানব, আপনার সাথে আমি খুব সহজভাবে লড়বো। ধন্যবাদ। মনে হচ্ছে ভয় পাচ্ছেন। কিছুটা। আসুন শুরু করেন। হুম সেনাপতির সাথে লড়াই শুরু হলো।
যেটা হওয়ার সেটাই হলো। সেনাপতি আমাকে মারতে শুরু করলো, জায়গায় জায়গায় ক্ষত হয়ে যাচ্ছে। একটা সময় আমি তলোয়ার দিয়ে দিলাম একটা কোপ, সেটা লাগলো সেনাপতির মুখে, মুখ হালকা কেটে গেল। সেনাপতি তার পাখা দিয়ে দিল ঝাপটা, এক ঝাপটায় আমি দূরে পড়ে গেলাম। ওঠার শক্তিও পেলাম না, মনে হচ্ছে এই বুঝি আমার দম বন্ধ হয়ে যাবে। সেনাপতিকে দেখলাম আমার দিকেই আসছিল। আমার চোখ বন্ধ হয়ে গেল, চোখ খুলতেই আমার সামনে একটা জল মানবকে দেখতে পেলাম। জায়গাটাও বদলে গেছে। আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি আমি হলাম তোমার জীবনদাতা, যে নিজের জীবন ত্যাগ করে তোমার আর তোমার বোনের জীবন বাঁচিয়েছিলাম। তার মানে আপনি হিলোরাস? হ্যাঁ, রাজা হিরোলাস টিটান। আমি কি মরে গেছি? কেন, একজন মৃত জলদানবকে দেখছো বলে কি মনে হচ্ছে তুমিও মরে গেছো? হ্যাঁ। হা হা হা, আমি সবসময় তোমার ভিতরেই। আমার শরীর মৃত হলেও আমার সব শক্তি তোমার ভিতরেই, তাই আমাকে দেখতে পাচ্ছ তুমি। আপনার শক্তিগুলো কিভাবে ব্যবহার করব আমি একটু বলে দেন। সব তো আমারই এখন, নিজেই বের করে নাও কিভাবে কি করবা। সময় খুব কম তোমার কাছে। আমার বোনের কিন্তু খুব কষ্ট হচ্ছে আকাশপুরীতে থাকতে, সাথে আমার মেয়েরও। যাবেন না? আমি চিল্লিয়ে উঠলাম, কিন্তু চলে গেল উনি। সাথে সাথে বাস্তবে চলে আসলাম, দেখলাম সেনাপতি এগিয়ে আসছে আমার দিকে। আমিও উঠে গেলাম। আগের থেকে নিজেকে অনেকটা শক্তিশালী মনে হচ্ছিল। এখন মনে পড়লো আনিল যখন আমাকে ট্রেনিং দিয়েছিলেন তখন তিনি কি কি করেছিলেন, তার মতো করেই লড়তে শুরু করলাম। দুজনেই কম কিসের, কিন্তু আমি একটু কমই তার কাছে। দেখুন, হার মেনে নিন, না হলে অবস্থা আরও খারাপ হবে। আপনি আমার পুরো শক্তিতে লড়ুন, তাও আমি হারতে রাজি নই। সেনাপতি রাগে তার ডানা খুলে উঠতে উঠতে লড়াই করতে লাগলেন। এখন তো তার সাথে কিছুতেই পেরে ওঠা যাচ্ছে না। আমাকে ধাক্কা দেওয়া, আমি মাটিতে পড়ে গেলাম। আমার হাতে কিছুই রইল না আত্মরক্ষার জন্য। সেনাপতি তার তলোয়ার আমার উপরে চালাতে গেল। হঠাৎ মনে পড়লো হাতে তো ঢাল ছিল। ঘড়িটা আঙুল দেওয়ার সাথে সাথে ঢাল হয়ে গেল, আর তলোয়ারের আঘাতে আমার কিছুই হলো না। কানে কি যেন একটা শুনতে পেলাম, কেউ বলছে, আশেপাশের পানিকে ডাকো, পানি তোমার শক্তি। আওয়াজটা হিলোরাসের মনে হলো। যাই হোক, চেষ্টা করে দেখি। নিজের চোখ দুটোকে বন্ধ করলাম। এইটা আমি জারাকে করতে দেখেছি, তাই আমিও চেষ্টা করতে লাগলাম। এটা সেনাপতিও আমাকে দেখিয়েছিলেন। চোখ বুজে পানির কথা ভাবতে লাগলাম। আশেপাশে সব পানির শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। তারা যেন আমার ডাকের জন্যই অপেক্ষা করে বসে আছে। আমি দুই হাতে দিয়ে তাদের ইশারা করলাম। একসাথে অনেকটা পানি উঠে আসলো চারপাশ থেকে। সব পানি এসে আমার ইশারার অপেক্ষা করতে লাগলো। আমি সব সেনাপতির দিকে তুলে দিলাম। পানিতে সেনাপতি পুরো ভিজে গেল। এখন তার ডানাগুলো ভিজে গেছে, সে এখন উঠতে পারবে না। তাকে আমার মতোই নিচে থেকে যুদ্ধ করতে হবে। সে এখন অনেক রেগে গেছে। রেগে রেগে সব আঘাত করতে লাগলো। তার আঘাতগুলো রক্ষা করা আমার পক্ষে কষ্ট হয়ে গেল। যেখানে যেখানে আঘাতে লেগে কেটে ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি প্রতিঘাত করতে পারছি না। কি হলো? আপনার সব পানি তো শেষ হয়ে গেছে। নিন, এখন কি করবেন? হার মেনে নিন। দেখা যাক কি হয়। আমি আবারও চোখ বুজলাম, পানির ব্যাপারে আবার ভাবতে লাগলাম। আমি আশেপাশে কোনো পানির খোঁজ পেলাম না, কিন্তু উপর থেকে পানির শব্দ পেলাম। পানি না, শুধু অনেক পানি। হ্যাঁ, আমি উপর থেকে ইশারা দিলাম, বুঝতে পারছি উপরে সাগর। আমি সব পানি নিয়ে আসবো, শুধু সেনাপতি না, সবাইকে তলিয়ে মারবো। উপর থেকে পানি সজোরে আসার চেষ্টা করছে। আশেপাশে সবাই মনোযোগ দিয়ে উপরের দিকে তাকিয়ে আছে। হঠাৎই সেনাপতির কাছে এসে একজন বলতে শুরু করলো, আমি কোনো কথা বলছি না, আমি সবাইকে তলিয়ে দিব, কোনো কথা হবে না এর মাঝে। দেখি রাজা ভাবসাব দেখে সোজা আমার কাছে চলে আসছে। আমাকে থামতে বলতেছে সে, সাথে আনিলও এসেছে। আপনি থামুন দয়া করে, আর লড়াইয়ের প্রয়োজন নেই, সেনাপতি হার মেনেছে। কেবল তো শুরু করেছিলাম, এত তাড়াতাড়ি শেষ করব? আমি বুঝতে পেরেছি মহান রাজার হিলোরাসের শক্তি আসলে আপনার ভেতরে। আপনি দয়া করে আর উত্তেজিত হবেন না, আমার সাথে চলুন রাজপ্রাসাদ।
ব্যাপারটা মোটেও ভালো না। আমরা মোটেও এ বিষয়ে অজ্ঞাত। কি হয়েছে আগে বলবেন তো? কি হয়নি সেটা বলেন। আরে আগে বলেন। আমি সম্পূর্ণ ভুলে গিয়েছিলাম। কি ভুলে গিয়েছিলেন? আমাদের সব রাজ্যে এমন প্রতিযোগিতা হয় রাজকুমারীর বিয়ের জন্য, যেখানে সব রাজ্যের রাজকুমাররা রাজারা এসে জেতার চেষ্টা করে। যে জিততে পারে তার সাথে রাজকুমারীর বিয়ে দেওয়া হয়। তো তো আপনি জিতেছেন। মানে আপনি কি বলতে চাচ্ছেন নীলাকে এখন আমাকে বিয়ে করতে হবে? হুম। বললেই হলো আমি বিয়ের জন্য লড়েছি নাকি? দেখুন, আপনি তাকে বিয়ে না করলে তাকে কেউ বিয়ে করবে না। আমি বিয়ে না করলে কেউ করবে না মানে? সে একজন সুন্দরী রাজকুমারী, যে কেউ তাকে বিয়ে করতে পারবে। এটাই নিয়ম হুজুর। আপনাদের এই নিয়ম মানতে মানতে আমি শেষ হয়ে গেলাম। কিছুই করার নাই। একজন রাজা অনেকগুলো রানী থাকতেই পারে, এটা স্বাভাবিক। কিন্তু আমি যারাকে ভালোবাসি। এটা মানব মুখেই মানায় হুজুর। দেখুন, আপনার হাতে একজন রাজকুমারীর জীবন। আপনি কি করবেন কি করবেন না সেটা আমার বলার সাহসও নেই, কিংবা উপদেশ দেওয়ার সাহসও নেই। কিন্তু এটা বলতে পারবো, এই বিষয়ের মাধ্যমে আপনি এখানের রাজা হয়ে যেতে পারবেন। আমি তো রাজা আছি। আরে আমরা কথা বুঝতে পারছি না। নিচের দুনিয়া মানে যেটাকে পাতালপুরি বলা হয়, এখানে সেনারা যদি আমাদের হাতে থাকে তাহলে সবই তো আমাদের। হ্যাঁ সেটা অবশ্য ঠিক, কিন্তু আমি বিয়ে করতে পারবো না নীলাকে। সেটা আপনার মর্জি। আমাদের যদি ওকে বিয়ে করা ছাড়াই আপনি বের করতে পারেন তাহলে তো সমস্যা কোথায়? মানে তখন তো ছিলাম পানির নিচে, কিন্তু এখন তো যেখানে আছি সেটা হলো মরুভূমির নিচে। এখানে আপনি পানি কোথাও পাবেন না, আর তারা আপনাকে বিয়ে দিয়েই এখান থেকে বের হতে দিবে। আমি যদি তাও বের হয়ে যায়? তাহলে ওরা এখনই আমাদের জলপুরীর উপরে যুদ্ধ ঘোষণা করবে। আমরা লড়তে প্রস্তুত। সেটা কিভাবে হয় হুজুর? আমাদের জলপুরীর প্রধান সেনাপতি আর তাদের রাজা বন্দী, তারা কি করে যুদ্ধ করবে? তো আপনি কি বলছেন, আমাকে বিয়ে করতেই হবে? সেটা ছাড়া কোনো উপায় দেখি না। ঘুরিয়ে ফিরিয়ে তো এক কথাই। সেটাই। ওকে ঠিক আছে, রাজ্য রক্ষার জন্য না হয় কাজটা করলাম। শুয়ে শুয়ে বিশ্রাম নিচ্ছিলাম, একটু আগেই কাটা জায়গায় পুরো ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। খুব লাগছে শরীরে, সারা শরীরেই ব্যথা করছে, তাই একটু ঘুম ঘুম আসছিল। চোখ বুজে শুয়েছিলাম, এমন সময় এক রক্ষী আমাকে নিতে এলো। আমাকে নিয়ে সুন্দর একটা জামা পরিয়ে দিল। বিয়ে বলে কথা, একটু সুন্দর করে তো সাজতে হবে। সাজলামও সুন্দর করে। তারপর শুরু হলো বিয়ের আয়োজন। অনেকটা ধুমধামের মধ্যেই বিয়েটা হয়ে গেল। আচ্ছা, আমি কেন শুধু শুধু সেনাপতির সাথে এই ত্রিশূলটার পিছনে পড়ে আছি? আমার তো এত শক্তির প্রয়োজন নেই। মোটামুটি আমার কাছে যে শক্তি রয়েছে, এতেই আমি আমার বোন আর যারাকে মুক্ত করে নিয়ে আসতে পারবো। আর বাকিটুকু সাহায্য করার জন্য তো নীলা আমার সাথে আছেই। দেখা যাক কি করা যায়। আমাকে নিয়ে আসা হলো নীলার রুমে। অনেক সুন্দর করেই সাজানো হয়েছে রুমটা, সব জায়গায় শুধু ফুল আর ফুল। একটু আগেই নীলার বাবা মানে রাজার সাথে কথা হয়েছে, কালকেই আমি আমার গন্তব্যে যেতে পারবো। এতে তার কোনো সমস্যা আর নেই। যতদিন সে বেঁচে আছেন ততদিন শুধু আমাকে জলপুরীর রাজা হয়েই থাকতে হবে। কিন্তু তার মৃত্যুর পর এই পাতালপুরীর আর জলপুরি দুইটাই আমার হবে। আমার এত কিছু চাই না, আমি শুধু সুন্দর একটা জীবন চাই, যেখানে এই কোনো কিছু থাকবে না, শুধু আমি আর আমার মনের মানুষগুলো। আমি রুমে ছিলাম, নীলা বসেছিল বিছানায়। আমি গিয়ে ওর পাশে বসলাম। দেখুন, আমি আপনাকে বিয়ে করতে চাইনি, তাও কি করে যে হয়ে গেল। আর আপনাকে বিয়ে না করলে নাকি যুদ্ধের হুমকি দিয়েছে আপনার বাবা, সেটা আমার সেনাপতি বলল। আমাকে তাই যুদ্ধটা আটকাতে আপনাকে বিয়ে করা। তো এখনও কি আপনি বলবেন? যেভাবেই হোক, বিয়ে তো হয়ে গেছে আমাদের। আপনি আমাকে তুমি করে বলবেন এখন থেকে। আরে না, আপনি তোই ঠিক আছে। আমি বলছি না তো। আর জানেন, আমি সবসময় চেয়েছি যেন আপনি জিতে যান। আমি কিছুতেই চাইনি যে ওই সেনাপতির সাথে আমার বিয়ে হোক। আপনি তো বিয়ে করতে চাননি, তাহলে সেটা আশা করছেন কেন? থাক, সেটা না হয় না বললাম। না বলতে হবে। আগে আমাকে তুমি করে বলবেন, তারপর বলেন। আমি কাউকে তুমি করে বললে আর কেউ আমাকে আপনি করে বললে ব্যাপারটা অনেক খারাপ লাগে। ও ঠিক আছে, আমি তোমাকে তুমি করে বলবো। এবার বলো কেন? তোমার সাথে প্রথম দেখার থেকেই বুঝে গিয়েছিলাম তোমার মাঝে অন্যরকম একটা জিনিস আছে, যেটা আমাকে তোমার দিকে সবসময় টানতো, তোমাকে নিয়ে ভাবাতো আমাকে সবসময়। কি সেটা বুঝতে পারিনি। তো কি এখন বুঝতে পারছো?
এখনও বুঝতে পারছি না, কিন্তু জানো তোমার প্রতি আগ্রহ টান সবই আমার আগে থেকে বেশি বেড়ে গেছে, কিন্তু কেন সেটা জানি না। বাট এটা বলবো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমি যে অন্য কাউকে ভালোবাসতাম। তার মানে তো ভালোবাসতে? এখন তো বাসো না, এখন আমি তোমার স্ত্রী, এখন আমাকেই তো ভালোবাসবে তুমি, তাই না? ভালোবাসতাম বলতে বুঝিয়েছি ভালোবাসি তাকে, কিন্তু সে আর আমার বোন যে আকাশপুরীতে বন্দী। বুঝলাম না। আমি নীলাকে প্রথম থেকে কাহিনী শোনালাম, শুনেও অনেকটা মন খারাপ করে ফেললো, কিন্তু আমি যে কিছুই করতে পারি না এই বিষয়ে। আমি যে যারাকে ভুলতে পারবো না, আবার এখন নীলাকেও ছাড়তে পারবো না। নীলা আমার কাহিনী শুনে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, দেখো তুমি দুঃখ পেও না, তোমার বোন আর যারাকে নিয়ে আসার দায়িত্ব এখন আমারও। শুধু তুমি আমাকে তোমার মনে একটু জায়গা দিও। সেটা দেখা যাবে। হুম। নীলা আমার কোলে মাথা দিল। আমার পায়ের ধুড়ায় কেটে গিয়েছিল, সেখানে ব্যান্ডেজ করা। আমি ব্যথায় কুকড়িয়ে উঠলাম। কিছু কি হলো? না, ওইখানে ব্যথা। আমি তো পুরো ভুলেই গিয়েছিলাম। দাঁড়াও, আমি ঔষধ এনে লাগিয়ে দিচ্ছি, দেখবা সকালে সব ঠিক হয়ে গেছে। দাও। আমার ব্যান্ডেজগুলো খুলে দিয়ে ওষুধ লাগিয়ে দিল নীলা। আজকেই বিয়ে হলো আর আজকেই এত কেয়ার আমার উপরে, অনেক ভালো লাগলো। কিন্তু আমার যে বোন আর যারাকে মুক্ত করতে হবে, নিজের সুখ নিয়ে ভাবার সময় আমার নেই। আমাকে শুতে বলল নীলা। একটা কাঁথা দিয়ে দিল আমার উপর দিয়ে, শুয়ে পড়লাম কাঁথাটা নিয়ে। এক ঘুমেই সকাল। নিজের শরীরে ক্ষত আছে বলে এখন মনেই হচ্ছে না, সব টানা টানা। এখন দেখি নীলা আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, একদম কোলবালিশ বানিয়ে রাখছে। কিছু তো আর বলতে পারতেছি না। আর যাই হোক, সে তো আমার বউ, আমি তো তার হক নষ্ট করতে পারি না। এত কিছু ভাবার সময় নেই। আচ্ছা, আমি তো এখন ওদের কাছে টেলিপোর্টার যন্ত্র দেখেছি, সেটা দিয়ে তো আমি সোজা চলে যেতে পারবো আকাশপুরীতে। আর আমি তো বিনা যুদ্ধেই সমঝোতার মাধ্যমে আমার কাজটি হাসিল করতে পারি। তাহলে সেনাপতি আমাকে এই বুদ্ধিটা দিতে পারলো না কেন? যদি জলপুরি আর পাতালপুরি এক হয়ে যায়, তাহলে জলপুরির সাধ্য হয় নাকি আমাদের উপরে কথা বলার? হ্যাঁ, এটা করলেই তো হয়ে যাচ্ছে। সেনাপতির মাথায় দেখছি কোনো বুদ্ধিই নাই, সব আমারই করতে হবে। আচ্ছা, সেটা যাই হোক, আমাকে এখন রাজার সাথে মিটিং করতে হবে। আমিও নীলাকে আমার থেকে ছাড়িয়ে চলে আসলাম রাজ সিংহাসনে। রাজার পাশার আসনে আমাকে বসতে দেওয়া হলো, সেটাই রাজকুমাররা বসে থাকেন। এই রাজ্যের জন্য আমিই রাজকুমার। আপনার সাথে আমার কিছু কথা ছিল। বলুন। জি, আমি আকাশপুরীর সাথে যুদ্ধ ঘোষণা করতে চাই। কিন্তু কারণটা কি? কারণ আকাশপুরীর রাজকুমারী মোহনা আমার বোন এবং রাজা হিলোরাসের কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে আকাশপুরীতে। কি এত বড় স্পর্ধা? আপনি এখনই ঘোষণাপত্র পাঠিয়ে দিন, আমার সৈন্য আপনার সাথেই আছে। কোনো যুদ্ধের আশা করি না আমি শুধু আমার বোন আর রাজকুমারীকে ফিরে পেতে চাই। তারা যদি আমাদের ফিরিয়ে দেয়, তাহলে আমি যুদ্ধের ধারণা পরিহার করতে পারি। তাহলে সেটাই হবে। আমি আপনার হয়ে সংবাদ পাঠিয়ে দিচ্ছি। জি ধন্যবাদ। আমার সামনেই রাজা ভিডিও কনফারেন্স ফোন দিল আকাশপুরীর রাজার সাথে। আরে পাতালপুরীর রাজাতে কিভাবে ফোন দিলেন? জরুরি একটা কাজে আপনাকে স্মরণ করা। শুনলাম রাজকুমারী বিয়ে দিলেন জলপুরীর রাজার সাথে, একবারও বললেন নাও না। আমাদের বন্ধুত্ব কি এই ছিল? আরে কি যে বলেন, রাজকুমারীর ব্যাপারটা তো জানেনি, তাই তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করে দিলাম। আচ্ছা যাই হোক, জরুরি কাজটা কি আপনার? সেটা হলো আমার জামাতা আপনার সাথে যুদ্ধ করার প্রস্তাব দিয়েছে, আর যুদ্ধের কারণও অনেক শক্ত, যে কারণে আমিও আমার সৈন্যতাকে দিতে রাজি হয়েছি। কি বলেন? জলপুরীর রাজা হিলোরাসের সাথে তো আমাদের শেষ চুক্তি হয়েছিল, যেখানে আমাদের সকল সমস্যার সমাধান হয়েছিল। তাহলে নতুন রাজা যুদ্ধ ঘোষণা করে কি দেখে? আপনার রাজকুমারী মোহনা, সে আমার জামাতার বোন আর রাজা হিলোরাসের কন্যাকে অপহরণ করে নিয়ে গেছে। মানে দুই রাজকুমারীকে সে অপহরণ করেছে। বুঝতেই পারছেন কত বড় কারণ এটা যুদ্ধের জন্য। আর আকাশপুরী মনে হয় না জলপুরী আর পাতালপুরী সৈন্যের সাথে টিকতে পারবে। আমরা কি কোনো চুক্তিতে আসতে পারি না? পারবো না কেন? এটাই চুক্তি। আপনি অপহরণকৃত রাজকুমারীকে ফেরত দিবেন আর ক্ষমা চাইবেন আমার জামাতার কাছে। সত্যি আমি রাজি আছি। আমরা শান্তিপূর্ণভাবে থাকতে চাই, কোনো যুদ্ধ বিচ্ছেদ করতে চাই না। আপনারা কালই চলে আসুন, একবার আকাশপুরী থেকে ঘুরে যান আর জলপুরী রাজকন্যাদের দিয়ে যান। সাথে নতুন রাজার সাথেও সাক্ষাৎ হয়ে যাবে। আপনার কথা শুনে ভালো লাগলো, আর দাওয়াতের জন্য শুক্রিয়া। কালকেই আমরা আসছি আপনাদের ওখানে। আসুন। ওনাদের কথা শেষ হলো।
আমিও অনেকটা খুশি হয়ে গেলাম। যাক, কোনো কাজ। সেনাপতিকে দেখলাম একটু আগে, কিন্তু কোথায় গেল এখন? শালার ওকে পেলে এখন ইচ্ছে মতো ঝেড়ে দিব। শালা এত ভালো বুদ্ধি না দিয়ে কোথাকার কি ত্রিশূল নাকি খুঁজতে নিয়ে যাচ্ছে। এখন বুঝতে পারলাম মাথায় বুদ্ধি থাকলে সবই সম্ভব। খুশি হয়ে আমি নীলার কাছে আসলাম খবরটা জানাতে ওকে। দেখি এখনো শুয়ে আছে। রাজকুমারীরা কি এত অলস হয় নাকি? নীলার পাশে বসে নীলাকে ডাক দিলাম। নীলা আমার ডাক না শুনে উল্টো আমার হাতটা জড়িয়ে ধরলো। ধুর, কি ঝামেলা! ডাক দিলাম জোরে। কি হলো, ডাকছো কেন? উঠতে হবে তাই। কি এমন হলো যে আমাকে উঠতে হবে? অনেক কিছুই হয়েছে। আমি নীলাকে বললাম যা হয়েছে সেটা। এ তো খুব ভালো সংবাদ। কোনো রকম যুদ্ধ ছাড়াই সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছি না যারাকে আমি কি বলবো। তুমি যদি বলো আমার কোনো সমস্যা নেই, তুমি আর যারা যদি রাজি থাকো তাহলে দুজনেই বিয়ে করতে পারো। এটা কি করে হয়? দুজনকে বিয়ে করা মানে কি জানো? এখন ব্যাপারটা এমন হলেও পরে বিষয়টা অনেক দূর করাবে। তাই বলে আমি এভাবে তোমার আর যারার মাঝে আসতে চাইনি। আগে যদি জানতাম তোমার মনে অন্য কেউ আছে, তাহলে যেভাবেই হোক বিয়েটা আটকাতাম। যা হওয়ার তা তো হয়ে গেছে। দেখো, তোমার জীবন তোমার ইচ্ছা, আমি শুধু শুধু তোমার জীবনটা নষ্ট করতে চাই না। আরে চুপ করো তো। যা হয়েছে হয়ে গেছে, সামনে যা হবে সেটাও দেখা যাবে। এখন কাল আমাদের যেতে হবে আকাশপুরীতে। অনেক ইচ্ছা ছিল আকাশপুরী ঘুরে আসার, সেটা পূর্ণ হয়ে যাবে। সারাদিন নীলার সাথে পাতালপুরি ঘুরে ঘুরে দেখতে লাগলাম। দিনটা এভাবেই কেটে গেল। পরের দিন টেলিপোর্টের যন্ত্রের সামনে দাঁড়িয়ে আছি আমি, নীলা, রাজা আর কয়েকজন সৈন্য। আনিলকে বলেছিলাম ওর নাকি শরীর খারাপ খুব, তাই আসতে পারেনি উনি। তো কি নিজের বোন আর যারাকে আজকে মুক্ত করে নিয়ে আসবো, এর থেকে বড় খুশির ব্যাপার কি হতে পারে? আমরা সাথে সাথেই আকাশপুরীতে চলে আসলাম। অনেক সুন্দর লাগছে সব কিছু দেখতে। এত অদ্ভুত সব জিনিস যে দেখতে পাবো এটা কল্পনাও করতে পারি নাই। আকাশপুরীর রাজা স্বয়ং আমাদের নিতে চলে আসছে। কেমন আছেন জলপুরের রাজা হৃদয় চিনান? ভালো কথাই রাখলেন। জি, আমার কন্যার কাছে আমি অনেক লজ্জিত। আমার মেয়েটা ভুল করেছে, মাফ করবেন। ঠিক আছে, ভুল যখন বুঝতে পারছেন এতেই আমি খুশি। তাহলে চলুন রাজপ্রাসাদে যাওয়া যাক। আমার সেটার জন্য সময় হবে না। আমি এখনই আমার বোন আর রাজকুমারীকে নিয়ে আমার দেশে আমার বাসায় ফিরতে চাই। সে কি এখনই কেন? মাত্র তো এলেন। না, আমার বাবা মা অনেক চিন্তা করতেছেন। আমি তাদের কাছে বোনকে দিয়ে আসতে চাই। ওকে, যেমন আপনার ইচ্ছা। আমার কাছে যারা আর রিদিকে এনে দেওয়া হলো। ওরা দুজনেই আমাকে দেখে জড়িয়ে ধরলো। চোখ দিয়ে পানি পড়ছে ওদের, বোঝাই যাচ্ছে অনেক কেঁদেছে ওরা। আমি রাজাকে বলে টেলিপোর্টেশন যন্ত্র দিয়ে সোজা আমার বাড়ির সামনে চলে আসলাম। সাথে আসলো নীলা, রিধি আর যারা। আমি বাসায় ঢুকলাম। বাবা আর আম্মু আমাদের দেখে যে কত খুশি হয়েছে সেটা তাদের মুখ না দেখলে বোঝা যাবে না। তাদের কান্না আটকায় কে। দেখ, যা হবার হয়ে গেছে, এখন থেকে বাসার বাইরে আর যেতে দেবো না তোদের। বাবা, আমি এখানে থাকলে তোমাদের বিপদ হবেই, আমাকে যেতে হবে। মানে কোথায় যাবি তুই? আমি যে রাজা, এখন আমাকে আমার রাজ্য সামলাতে হবে। কি সব হাজে বাজে বলতেছোস? মনে নেই আমাকে ত্যাগ করার শর্তেই তো আমাদের জীবিত রেখেছিলে। এখন সেই সত্যটা তো মানো। তোমাদের জন্য তো ছিলামই। যেখানে আমার দরকার এখন তো আমাকে সেখানে যেতে হবে। আজকের রাতটা তো থাক এখানে। না, সেটাও হবে না। আমাকে রাজকুমারীকে নিয়ে যেতে হবে তার রাজ্যে। আর হ্যাঁ, এইটা তোমার বৌমা, পাতালপুরের রাজকন্যা। আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি? না জানিয়ে না, নিজের জীবন বাজি রেখে বিয়ে করতে হয়েছে ওকে। সে অনেক কাহিনী, একদিন তোমাদের কাছে সময় নিয়ে বলবো। ঠিক আছে, কিন্তু সাবধানে থাকিস। আমাদের মাফ করে দিস। আমরা কখনো এই জিনিস চাইনি, কিন্তু তোরা তো বেঁচে থাক, এটাই চেয়েছিলাম। দেখো, চিন্তা করো না। আমি এখন হৃদয় না, আমি এখন একজন রাজা। হয়তো মহান হতে পারিনি, তবে আমার সর্বোচ্চ চেষ্টা করব। দোয়া করি সব আসবি। আম্মু আর বাবাকে বিদায় দিয়ে চলে আসলাম। বেশি কথা বলালাম না। রিদি এখনো ভয়ে আছে। আম্মুকে শক্ত করে জড়িয়ে ধরেছিল। ওর কপালে একটা চুমু দিয়ে চলে আসছি। ওদের সবার থেকে আলাদা থাকতে হবে এখন থেকে। দেখি যারার মুখটা কালো হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে। যারা কোনো কথা বলছে না। যারা, প্লিজ শোনো না। কি শুনবো আমি, বলো। আর তো কিছু শোনার নেই। দেখো যারা, এখানে ওর কোনো ভুল না। যারা, এখানে আমার কোনো ভুল ছিল না। আমি অন্য কারো কাছ থেকে কিছু শুনতে চাইনি। আমার সম্পূর্ণ ইচ্ছার বাইরে বিয়েটা হয়েছে। আমি লড়াইয়ের ওদের সেনাপতিকে হার মানিয়েছি। আর ওকে বিয়ে না করলে ওর বাবা আমার রাজ্যে যুদ্ধ ঘোষণা করে দিত। তাতে কি তুমি ভয় পাও? ভয় পাই সেটা না, সেখানে রাজা নেই, সেনাপতিও তো নেই। কিভাবে প্রতিরোধ করবে জলপুরি?
তাই বাধ্য হয়ে বিয়েটা আমাকে করতে হয়েছে। ভালো, বিয়ে যখন করেছো ভালো করেছো। তো আমাকে বলার কি আছে? যারা, আমি ওকে বলেছি আমার জন্য যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমি সরে যাব, তোমরা না হয় দুজন দুজনে রইলে। আর এমনিতেও আমি তো আর জলে থাকতে পারবো না, তোমার কাছেই তো থাকবে ও সব সময়। আমার কাছে না হয় কিছুটা সময় থাকলো। তুমি কেমন, হ্যাঁ, নিজের স্বামীর ভাগ দিতে চাচ্ছ? কেন, ভাগ কি ও চায় না? ভালোবাসলে সবাই ভাগ চায়। আমি শুধু আমার কাজটাই করছি, এটা তুমিও খুশি থাকবে, যারাও খুশি থাকবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার বিষয়টা বোঝার জন্য। আর হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। আমরা দুজনের বিষয়টা খারাপ লাগছে, মনে হচ্ছে 2 নাম্বার বিয়ে করা লাগতে পারে আমার। কি হলো, তুমি চুপ কেন? না, আমি এমনিতেই চুপ। তোমরা যেহেতু বুদ্ধি করে নিয়েছো দুজন সতীন হবা, আমার কি সমস্যা তাহলে? কিন্তু আমার একটা কথা আছে, যখন ও আমার কাছে থাকবে তখন তুমি ওর যারার কোনো খোঁজ আর যারা তুমি ওর কোনো খোঁজ নিতে পারবে না, কিন্তু আমি সবসময় ওর খোঁজ খবর কথাবার্তা বলতে পারবো। যদি এই শর্তে রাজি থাকো তাহলে আমি ওর ভাগ তোমাকে দিতে রাজি আছি। আমি রাজি। তাহলে এখন থেকে আমরা দুজন বোন। দুজন সেই হাসি মুখে গল্প করছে। আমি জলপুরিতে ফোন দিলাম একটা জাহাজ পাঠিয়ে দেওয়ার জন্য। একটা জাহাজ আসতেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। নীলাকে আজকে নিয়ে যাব জলপুরি দেখাতে, অনেক ভালো লাগবে ওর হয়তো দেখলে। কিছুক্ষণ পরেই আমাদের জাহাজ চলে আসলো। আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম বাসার পিছনে, সেই জঙ্গলের পুকুরের পাশে, যেখান দিয়ে আমি আর যারা বাসায় এসেছিলাম। জাহাজে উঠে আমরা চলে আসতে লাগলাম জলপুরিতে। অনেকটা দূর আসার পরেই আমাদের জাহাজে হঠাৎ আক্রমণ হলো। আমি জাহাজ চালক সৈন্যকে বললাম, কি হয়েছে? হুজুর, মনে হচ্ছে আমাদের জলপুরের পাশের রাজ্য আমাদের উপর হামলা করেছে। এত বড় সাহস, রাজার উপর হামলা? হুজুর, ওনাদের কাছে আধুনিক সব অস্ত্র, আমাদের জাহাজটাকে এখনই উড়িয়ে দিতে পারবে। যা বলার সাথে সাথেই একটা বোমা মেরে দিল আমাদের উপর। আমাদের জাহাজ দুখণ্ড হয়ে গেল। কোনো রকম নীলা আর জারাকে নিয়ে উপরে উঠলাম, কিন্তু আমি নীলার আর জারাকে নিয়ে উপরে উঠলাম, কোনো মতে উঠে এসেছি। যারা তো জলপরি, তার কিছুই হয়নি, কিন্তু নীলা বেহুশ হয়ে আছে। মনের মধ্যে টান দিয়ে উঠলো, একটা হাহাকার নেমে আসলো। ভাবছি হয়তো আর বেঁচে নেই। বাপি, তুমি শক্ত হও। কিন্তু আমি ওর বাবাকে কি বলবো? দেখো, এখানে তো তোমার ভুল নাই। এর পেছনে যার হাত আছে আমরা তার উচিত শিক্ষা দিব। হঠাৎ নীলা নড়ে উঠলো। ওর নড়া দেখে আমরা দুজনেই খুব খুশি হলাম। ওর মুখ থেকে পানি বের করতে হবে। একটু এদিক সেদিক হলে কিন্তু কাজ শেষ।
सब्सक्राइब कर दो, क्योंकि जब तुम सब्सक्राइब नहीं करते तब मुझे लगता है कोई बंदा मेरे से बिछड़ जाता है।